নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের ১৫২তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার গত পর্বে আমরা শুনলাম অসভ্য প্রমত্ত শাসনের অযোগ্য দুঃশাসন যখন পাণ্ডব কুললক্ষ্মী দ্রৌপদীকে সভার মধ্যে এনে চরম অসম্মান করে চলেছেন, তখন সমস্ত সভা মৌন স্তব্ধ নিরুত্তরভাবে বসে আছে। কুরুবৃদ্ধেরা, যারা মহাভারতের কথায় মহাত্মা, যারা প্রাজ্ঞ, তারা সবাই নিশ্চুপ। কোথাও কোনো প্রতিবাদ, প্রতিরোধ, শাসনের কোনো শব্দটি পর্যন্ত শোনা যাচ্ছে না। এক পৈশাচিক উল্লাস কেবল উচ্চারিত হচ্ছে, সোল্লাস শোনা যাচ্ছে এই সভায়। কর্ণ, শকুনি, দুঃশাসন আর দুর্যোধনের এইরকমই এক পরিস্থিতির মধ্যে কর্ণর যেখানে পৈশাচিক উল্লাস মিশে গেল দুঃশাসনের দুঃশাসনীয় কর্মের সাথে, সেখানে প্রতিবাদ ধ্বনিত হল বিকর্ণের মধ্য দিয়ে। বিকর্ণ উঠে দাঁড়ালেন সভায়। সমস্ত সভ্য বৃন্দের এক বিবেকী মানুষের প্রতিনিধি হিসেবে মহাভারতের কবি কর্ণের বিপক্ষে যেন বিকর্ণকে স্থাপন করেছেন। একটি উপসর্গ কর্ণ এবং একটি উপসর্গ বি উপসর্গ যুক্ত হলেই আরেকটি মানুষ চরিত্রগতভাবে মানসিক অবস্থানে কতটা আলাদা হয় এই পর্বে তাই দেখিয়েছেন মহাভারতের কবি। তার আগে একটি কথা বলি। আপনারা জানেন যে সময়, আমি রামায়ণ থেকে বলছি, রামচন্দ্রকে বনে যাবেন, বৃদ্ধ রাজা দশরথ তার পত্নীর অনুরোধে সত্যবদ্ধতায় বাধ্য হয়েছেন জ্যেষ্ঠ পুত্র রামকে বনবাসে দিতে। এ আদেশ অন্যায় আদেশ। সেখানে আমাদের শাস্ত্রে একটি কথা বলা আছে যে একজন বয়োবৃদ্ধ কিংবা একজন গুরু কিংবা গুরুস্থানীয় কেউ যদি তারা অন্যায়ভাবে কোনো কাজ করেন, তারা যদি নীতি নিয়মকে উল্লঙ্ঘন করেন, ধর্মকে অতিক্রম করেন, সঠিক কাজ যদি তারা না করেন, তাহলে শাস্ত্রে বিধান আছে সেই বয়োবৃদ্ধকে, এমনকি গুরুকে পর্যন্ত ত্যাগ করার। এই শাস্ত্র বচনকেই মান্যতা দিয়ে রামায়ণের মতন নীতিশীল গ্রন্থে আমরা দেখছি লক্ষণ রামচন্দ্রের বনবাস ঘোষণা মাত্রই বৃদ্ধ পিতা দশরথকে মেরে ফেলতে উদ্যোগী হয়েছেন। এখানে আমরা দেখছি বিকর্ণ লক্ষণের মতোই কঠিন বাক্য বলছেন না বটে, কিন্তু কুরুরাজ সভায় সমস্ত কুরু বৃদ্ধেরা যেখানে মৌন স্তব্ধ, তারা একজন কুলবধূর অবমাননা দেখছেন, কোনো কিছু বলতে পারছেন না।
একজন রজস্বলা রমণীর প্রতি যে শারীরিক নিগ্রহ ঘটছে তার কোনো প্রতিবাদ করছেন না, সেটা থামাচ্ছেন না, সেখানে বিবেকী মানুষের প্রতিনিধি হয়েই বিকর্ণ উঠে দাঁড়ালেন। বিকর্ণ বলছেন, বলুন রাজারা, যাজ্ঞসেনী দ্রৌপদী একটা প্রশ্ন করেছেন এই সভায়, তার সঠিক উত্তর দিন আপনারা। এত বড় প্রশ্ন একটা করলেন আর আপনারা সবাই চুপ হয়ে আছেন। যাজ্ঞসেন্য যদুক্তং তদ বাক্যং বিব্রত পার্থিবা অবিবেকেন বাক্যস্য নরক সদ্য এবন। আমরা যদি তার কথায় একটুকু না বিচার করে তাহলে আমাদের নরকেও ঠাঁই হবে না। বিকর্ণ সেই প্রথম মানুষ, কিংবা বলা যায় বিকর্ণের মধ্যে দিয়েই মহাভারতের কবি, অতি প্রাজ্ঞ, ধুরন্ধর নীতিশাস্ত্রবিদ ভীষ্মের চূড়ান্ত ভুলটিকে সঠিকভাবে নির্ণয় করছেন, সঠিকভাবে ধরে দিচ্ছেন সবার সামনে। বিকর্ণ শুধু ভীষ্ম পিতামহের ভুলটিকেই নির্দেশ করছে তাই নয়, একই সঙ্গে তিনি দ্রোণ, কৃপ, ধৃতরাষ্ট্র, এমনকি বিদুরকেও তাদের ভূমিকার জন্য ভীষণ তিরস্কার করছে। এই ধর্ষক মুহূর্তে তাদের চুপ করে থাকার জন্য তিনি বলছেন, ভীষ্মশ্চ ধৃতরাষ্ট্রশ্চ কুরু বৃদ্ধতমা বুভৌ সম্মেত না হতু কিঞ্চিদ বিদুরশ্চ মহামতি। বলছে ভীষ্ম, ধৃতরাষ্ট্র এরা তো কুরু বৃদ্ধতম, সবচেয়ে এরা বৃদ্ধ প্রাজ্ঞ, এরা কেন সমেত না হতো, এরা কেন এগিয়ে এসে এই অসভ্যতাটাকে আগে থামাচ্ছে না, ঘটে যাওয়া এই অসভ্যতাটাকে আগে এরা থামান। এটা তো নিশ্চিত একজন কুলবধূকে নিয়ে এই উন্মুক্ত সভায় এই চারজন যা করে চলেছে এটা তো অসভ্যতা, এটা তো অন্যায়। এরা তো আগে সেটাকে থামাবেন, তারপরে না হয় তারা বিচার করবেন কোনটা ঠিক কোনটা ভুল, কে জিতেছে কে হেরেছে, কোনটা কি হয়েছে। সেখানে সবাই চুপ করে কেন বসে আছে? বলছে চুপ করে বসে আইনি বিচার করার সময় তো এটা নয়, আগে সামনে এসে এই অন্যায়টাকে থামাও, তারপর অন্যান্য বিচার বিবেচনা করবে। ভীষ্ম ধৃতরাষ্ট্রের কথার সঙ্গে বলছেন বিদুর, মহামতি বিদুর, তিনিও কেন চুপ করে আছেন? এই ভয়ঙ্কর সময় বিদুরেরও তো কিছু কথা বলা উচিত। বিকর্ণ বলছেন, আমাদের সবার মধ্যে আরো দুজন আচার্য আছেন, ভরদ্বাজশ্চ সর্বচে আচার্যমা কৃপ এবচ কুত এতাবপি প্রশ্নং না তো দ্বিজর সত্যম। এই যে দুজন ব্রাহ্মণ, আমাদের দুজন আচার্য দ্রোণ এবং কৃপ, তারা আমাদের আচার্য হয়েও একজনও তো দ্রৌপদীর যথার্থ প্রশ্নের উত্তরটা দিচ্ছেন না। তারা তো দিতে পারেন, কিন্তু কেউ কিছু বলছেন না, এটা তো আমরা বুঝতে পারছি না। স্বার্থ অতিক্রম করে তারা যদি কিছু বলতেন সেটা তো সঠিক হতো। বিকর্ণ প্রশ্ন করছেন, ঠিক আছে, কেউ যখন কিছু বলছেন না তাহলে একটা কথা আপনারা বলুন, এই যে দুটো পক্ষ তৈরি হয়েছে, একদিকে দ্রৌপদীর প্রশ্ন, অন্যদিকে এদের এই কার্য, কোনটি সঠিক? দ্রৌপদী যে প্রশ্ন করেছে সেই প্রশ্নটি ঠিক, নাকি এরা যা কাজ করছে সেটা ঠিক? অন্তত সেটা তো বলুন। বিমৃশ্য কর্ষক পক্ষ পার্থিব বদত্তরম। রাজারা এখানে সবাই উপস্থিত হয়ে আছেন, রাজপ্রতিনিধিরা সবাই উপস্থিত হয়ে আছেন, সবাই যে যার আসনে বসে আছে। আপনারা অন্তত এইটা বলুন, দ্রৌপদীর প্রশ্নতে দ্রৌপদী সঠিক
না দ্রৌপদীর সাথে যা ব্যবহার এরা করছে সেটা সঠিক? রাজসভার সভ্যরা সবাই চুপ করে আছেন, কেউ কোনো উচ্চ বাচ্যই করছেন না। না চাতে পৃথিবী পালস্তমচু সদ্দা সাধুবা। মহাভারত দেখুন, এখানে চমৎকার একটি শব্দ প্রয়োগ করেছেন, না চাতে পৃথিবী পালা, রাজা না, নৃপতি না, এখানে উপস্থিত করছেন পৃথিবী পালা, অর্থাৎ সেই মানুষ যিনি রাজা নামে বসে আছেন, নৃপতি নামে বসে আছেন, তার আসল কাজ হচ্ছে পৃথিবী পালন। পৃথিবী পালনের মধ্যে দিয়ে অন্যায়ের প্রতিবিধান, দুর্বলের রক্ষা, দুর্বলের রক্ষা, অন্যায়ের রোধ, অন্যায়ের প্রতিবিধান করাই একজন রাজার প্রধান কাজ। সেটাকেই যেন মনে করিয়ে দিয়ে মহাভারত বলছে, না চাতে পৃথিবী পালস্তমচু সদ্ধা সাধুবা। কোনো রাজারা কোনো হ্যাঁ না, ভালো মন্দ কোনো কথাই তারা বলছেন না। বারবার প্রশ্ন করেও যখন উত্তর পাচ্ছেন না, বিকর্ণ রাগে ক্রোধে নিজের হাত নিজে ঘষছেন, তার নিঃশ্বাস দীর্ঘ হতে দীর্ঘতর হচ্ছে, তখন তিনি নিজেই বলতে আরম্ভ করছেন। বিকর্ণ বলছেন, আপনারা নাকি সবাই রাজা, পৃথিবী পালা। তাহলে দ্রৌপদীর উত্তরটা দিন বা না দিন, আমার নিজের বিবেক বুদ্ধিতে যে ন্যায় অন্যায়ের বোধ কাজ করছে, তাতে কটা কথা তো আমাকে বলতেই হয়। হ্যাঁ, আমি জানি মুনি ঋষিরা বলেন মৃগয়া, পাশা খেলা, মদ্যপান এবং স্ত্রী সংসর্গ, এই চারটি হচ্ছে সবচাইতে খারাপ ব্যসন। তার মধ্যে যে কোনো একটি বা দুটি যদি কারো মধ্যে থাকে, তাহলে তার সমস্ত নীতি, যুক্তি, ধর্মবোধ সব নষ্ট হয়ে যায়, তাই সে বুদ্ধি ভ্রংশ হয়ে যায়। এতেশ হি নরসক্ত ধর্ম উৎসৃজ্য বর্ততে, তার সমস্ত ধর্মবোধ নষ্ট হয়ে যায়, যে তার সমস্ত নীতি নিয়ম শৃঙ্খলার বোধ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মহারাজ যুধিষ্ঠিরের তাই হয়েছে। পাশা খেলার নেশায় সে উন্মত্ত হয়ে গেছে, তার বিচার বুদ্ধি সমস্ত নষ্ট হয়ে গেছে। সে মহারাজ যুধিষ্ঠির সে সময় প্রকৃতস্থ ছিলেন না, স্বাভাবিক ছিলেন না। কিন্তু একজন নেশা আসক্ত মানুষ যদি কোনো দোষ করেন, তাহলে সাধারণ মানুষ তাকে ক্ষমা করে দেয়, কারণ সেই লোকটা সেই সময় স্বাভাবিক ছিল না, প্রকৃতস্থ ছিল না, সে নেশাগ্রস্ত ছিল। এমনকি মানুষেরা সেই নেশাগ্রস্ত অবস্থায় একটি লোক অপ্রকৃতস্থ অবস্থায় একজন মানুষ যে কাজ করেন, সেই কাজটিকে পর্যন্ত ক্ষমা করে দেয়, ভুলে যায়। সে কাজটি যে সে করেছে এ কথাটা মনেই রাখে না। মন্যে নাজ্যং যদহাত যত্রাহং তদ্ধি বক্ষ্যামি কৌরবা। এবং শুধু তাই না, তথাযুক্তেন চ কৃতং ক্রিয়ং লোক ন মন্যতে। তথাযুক্তেন, ওই নেশাগ্রস্ত অবস্থায় সে যা কাজ করেছে, চ কৃতং ক্রিয়ং, সে যা কাজকর্ম করেছে অস্বাভাবিক অবস্থায়, লোক না মান্যতে, মানুষ তার মনে রাখে না, তাকে ক্ষমা করে দেয়। সেই একজন মানুষ নেশাগ্রস্ত অবস্থায়, অপ্রকৃতস্থ অবস্থায় যে কাজ করে পড়েছে, সে যদি অনুতাপগ্রস্ত হয়, তখন লোকে তাকে ক্ষমা করে দেয়, তার সেসব কাজের কথা আর মনে রাখে না। চ কৃতং ক্রিয়ং লোক ন মন্যতে। বিকর্ণ বলছেন দ্রৌপদী পঞ্চ পাণ্ডবদের সাধারণ স্ত্রী। এবার পরের যুক্তিতে আসছেন বিকর্ণ, বলছেন যুধিষ্ঠির একা তার পূর্ণ অধিকারী নন, সাধারণী চ সর্বেষাং পাণ্ডবান আনন্দিতা। কাজেই তিনি পণ রাখলেন আর দ্রৌপদীকে জেতা হয়ে গেল, সেটা তো আইনত হয় না, সিদ্ধ নয়। দ্রৌপদীকে একার ইচ্ছায় যুধিষ্ঠির দান, বিসর্জন, বিক্রয় কিছুই করতে পারেন না। এখানে
বাজি রেখার কথাটা তো একটা মৌখিকতা মাত্র। এবার বলছেন একে তো অধিকারই নেই যুধিষ্ঠিরের। বিকর্ণ বলছেন একে তো অধিকারই নেই যুধিষ্ঠিরের, তার মধ্যে বাজি ধরার ব্যাপারে আসল সত্যি তো এটাই যে মহারাজ যুধিষ্ঠির আগে নিজেকে বাজি ধরে হেরে গেছেন, যেখানে সেখানে বাজি রাখা দ্রৌপদীকে জিতে নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। বাজি ধরার মূল জায়গাটা তো এখানে আইনগতভাবে অসিদ্ধ। জিত পূর্বেন চানেন পাণ্ডবেন কৃতপন। এই অসিদ্ধতার মধ্যে দিয়ে চতুর শকুনি কি করলেন? তিনি পাণ্ডব যুধিষ্ঠিরের পাশা খেলার ঝোঁকটুকুর সুযোগ নিয়ে দ্রৌপদীর পণ্যতার উচ্চারণ করিয়ে নিয়েছেন মাত্র। কোনোভাবেই দ্রৌপদীকে বাজিতে জিতে নেওয়ার বৈধতা আইনতভাবে কিন্তু তৈরি হয় না। এটাই আমার যুক্তি। এতৎ সর্বং বিচার্যাহং মন্যেন বিজিতামিমাম। যুক্তি তর্কের একটা অসামান্য ফল কিন্তু আছে। এরকম একটা সভাতে যেখানে যুধিষ্ঠিরের পক্ষে দাঁড়িয়ে তার প্রতিপক্ষের একজন মানুষদের সমবয়সী, দুর্যোধন দুঃশাসনের সমবয়সী একটি ছেলে, তাদেরই পক্ষভুক্ত ধৃতরাষ্ট্রের পুত্র হয়ে, তাদেরই পক্ষভুক্ত হয়ে সে সবাই যখন এমনভাবে আইনি কথা তোলে, তখন জনমত পাল্টাতে বাধ্য হয়। ফলে যুধিষ্ঠিরের এই পক্ষে দাঁড়িয়ে বিকর্ণ যখন এইসব কথা বললেন, তখন বিকর্ণের প্রশংসা শুরু হলো এবং শকুনির নিন্দায় মুখর হলো সবাই। বিকর্ণং সংসমাননং সবলাঞ্চপি নিন্দাতাম। যারা কুরুসভায় এই কাজটি দেখছিল তাদের কারোরই ভালো লাগছিল না। এতক্ষণ তারা হয়তো ভয়ে কোনো প্রতিবাদ করার সুযোগ না পেয়ে চুপ করেছিলেন, কিন্তু মনস্তত্ত্বের নিরিখে তারা কিন্তু দ্রৌপদীর পক্ষেই ছিলেন। এবং অন্যায়ের যেহেতু প্রতিবাদ করছেন না ভীষ্ম দ্রোণকৃপের মতন মানুষ, তখন সাধারণ মানুষেরা সেখানে মুখ খুলতে হয়তো সাহস পায়নি। কিন্তু যে মুহূর্তে বিকর্ণ চমৎকারভাবে তার আইনি কথায় যুক্তি তর্কের সাহায্যে পর উঠে দাঁড়ালেন, সবার জনমত পাল্টে গেল। এই শোরগোলে ভয়ঙ্করভাবে চমকিত হয়ে উঠলেন কর্ণ। তিনি বুঝলে এই তো বিপদ, তাদের সব কিছু তাদের হাতছাড়া হয়ে যাচ্ছেন। তখনই বিকর্ণর প্রতি রাগে কর্ণ হাতে হাত ঘষে তিনি বললেন, থামো বিকর্ণ, তুমি মূর্খের মতো কথা বলো না। লক্ষ্য করবেন এবার বিকর্ণের প্রতিপক্ষতায় কর্ণের মানসিকতা। এই কর্ণ কিন্তু রবীন্দ্রনাথের আঁকা কর্ণ নন, যে কর্ণের সাথে আমরা বাঙালিরা পরিচিত। এই কর্ণ সে কর্ণ নয়। এই কর্ণ কুরু রাজসভায় এতটাই স্বাধিকার ভোগ করেন যে দুর্যোধনের নিজের ভাইকে তার পিতার সামনে, তার দাদার সামনে তাকে তীব্রভাবে অসম্মানিত করে চমকে চলেছেন। তার কতখানি সাহস, কতখানি কথা বলে চলেছেন কর্ণ ধমকাচ্ছেন বিকর্ণকে তার দাদার সামনে, তার পিতার সামনে। কতটা সুবিধা ভোগ করে কর্ণ বলছেন এখানে বড় বড় নামি দামি লোকেরা রয়েছে, তাদের সামনে দ্রৌপদী এই প্রশ্ন করেছিলেন, তারা তো একটা কথাও বলেননি। কারণ তুমি ভেবে দেখেছো কেন বলেনি? কারণ তাদের কিছু বলার নেই। তারা যখন এখানে একটা কোনো কথাই বলছে না, তখন তুমি একটা বাচ্চা ছেলে, যা ব্রিবাসী সভা মধ্যে বালস্তবির ভাষিতম, যখন বৃদ্ধরা চুপ করে আছেন, বড়রা যেখানে চুপ করে আসে, যেখানে তুমি একটা বাচ্চা ছেলে বড়দের মতো কথা বলছো। তুমি যুধিষ্ঠিরের ছোট ভাই এবং রীতিমতো তুমি একটা মূর্খ। তুমি ধর্ম নিয়ে কথা বলছো, তুমি ধর্মের জানোটা কি? ধর্ম বুঝলে তুমি এই কথাটা একবারও বলতেন না যে আমাদের জেতা জিনিস কৃষ্ণ দ্রৌপদীকে আমরা জিতিনি। যদ ব্রিবিষ জিতং কৃষ্ণং না জিতেতি সুমন্দদি।
তোমার বুদ্ধিটা কেমন মূর্খের মতন সেটা তুমি একবার খেয়াল করলে না? যুধিষ্ঠির সবার মধ্যে নিজের সর্বস্ব বাজি রেখেছেন এবং যুধিষ্ঠির দ্রৌপদীকে পণ রেখেছেন এবং অন্যান্য পাণ্ডবেরা যখন তার কোনো প্রতিবাদ করেনি, সুতরাং তাদের বউকে বাজি রাখা চলবে কি চলবে না এ কথা বলার তুমি কে? তখন তো তারা সম্মতিই দিয়েছে। এই কর্ণকে আপনারা চেনেন না। এত নৃশংস, এত অপরুষ এবং পরুষ বাক্য বলতে পারে, এ তার কথা এই মহাভারত না পড়লে আমাদের ধারণাই হতো না। কর্ণ বললেন, হে বিকর্ণ শোনো, একটি স্ত্রীলোকের একটাই স্বামী থাকবে, এটাই হচ্ছে শাস্ত্র নিয়ম। যখন এই স্ত্রীলোকের পাঁচটি স্বামী, তখন এই স্ত্রীলোককে বন্ধকি অর্থাৎ বেশ্যায় বলা চলে, এর আর অন্য কোনো পরিচয় থাকবে না। সুতরাং এই যেহেতু এর একাধিক স্বামী, সুতরাং এই রমণী বেশ্যাই বটেন। সুতরাং এই রমণীর গায়ে একটা কাপড় থাকলো কি থাকলো না তাতে কি আসে যায়? আর যদি সে বিবস্ত্রাই বা থাকে তাতেই বা কি? এ কম্ব ধরত্তং ব্যাপাত বাপি বিবস্ত্রতা। এই কর্ণকে আমরা চিনি না। মাতৃস্নেহে বঞ্চিত কর্ণ, যে সামাজিক প্রতিকূলতার মধ্যে দিয়ে বেড়ে উঠেছে, তার মানসিক গঠন কতটা নিকৃষ্ট। তিনি তার নিজের বিকারে পঞ্চস্বামী গর্বিতা দ্রৌপদীকে মুহূর্তেই বেশ্যায় পরিণত করছে। শুধু তাই নয়, সে বলছেন, দুঃশাসন, তুমি এই বিকর্ণের মতন বাচ্চা ছেলের কথায় থেমে যেও না। এই বিকর্ণটা আজকাল বড্ড বেশি বড় বড় কথা বলছে। দুঃশাসন সুবলং বিকর্ণ প্রজ্ঞবাদিক। যাক, ছাড়ো, তুমি একটা কাজ করো তো দেখি, সমস্ত পাণ্ডব এবং দ্রৌপদীর জামা কাপড় খুলে নিয়ে এসো। পাণ্ডবানাঞ্চ ভাসাংসি দ্রৌপদশ্চাপুপাহার। দুটো মানুষ, কর্ণ এবং বিকর্ণ, কি অদ্ভুত মানসিকতা এনে, কি মানসিকতায় কি বৈপরীত্য। একজন কুরুকুলের পুত্র হয়েও কোন মানসিকতায়, আর একজন কুরু সমাজের অধিকার লাভ করে কতখানি হীন, তাই মহাকবি আমাদের সামনে দেখাচ্ছে। নমস্কার।